বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কিভাবে শাড়ি পরার পর শাড়িটা না ধুয়েই পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নেবেন। শ্যাম্পুর প্যাকেটের মধ্যে এইভাবে করে আপনারা ক্লিপ লাগাবেন কিসের জন্য, গ্যাস সিলিন্ডারের মধ্যে আপনারা কোলগেট দেবেন কিসের জন্য, জামা কাপড় পরার পর এমন কিভাবে পরবেন যাতে করে আপনাদের বডি স্প্রে বা সেন্ট অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। কাপড় আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ইস্ত্রি করে থাকি, তবে যাতে জামা কাপড়টা ভালোভাবে ইস্ত্রি করা যায়, যার কারণে অনেকেই আমরা কি করি, সামান্য পরিমাণের জল নিয়ে তারপর যে জামা কাপড় আমরা ইস্ত্রি করি তার মধ্যে এইভাবে করে ছিটিয়ে দিই। তারপর যদি আমরা ইস্ত্রি করি দেখা যায় জামা কাপড়টা কিন্তু খুব ভালোভাবে ইস্ত্রি করা যায়। তাছাড়াও অনেকেই আমরা যখন বাইরে কোথাও যাই বডি স্প্রে বা সেন্টের ব্যবহার করি, তবে এই বডি স্প্রে বা সেন্ট ব্যবহার করার পর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু এর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তবে আপনারা কি করবেন, যখনই জামা কাপড় ইস্ত্রি করবেন, ইস্ত্রি করার সময় যে জল আপনারা ছিটিয়ে দেন জামা কাপড়ের মধ্যে, তার মধ্যে যদি এই বডি স্প্রেটা এইভাবে একটু স্প্রে করে নেন আর তারপর যদি আপনারা এই জলটা জামা কাপড়ের মধ্যে ছিটিয়ে ইস্ত্রি করেন, সেক্ষেত্রে দেখবেন জামা কাপড় ভালোভাবে ইস্ত্রিও করা যাবে, এমনকি যে বডি স্প্রে বা সেন্টের গন্ধ আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে চলে যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে না, বেশ কিছুক্ষণ স্থায়ী থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা যদি বাড়িতে একটু স্পাইসি ধরনের রান্না বান্না করে থাকি বা রেস্টুরেন্ট থেকে কোনো কিছু খাবার দাবার নিয়ে আসা হয়, সেই রান্না করা খাবার দেখবেন আমাদের ঘরোয়া রান্না করা খাবারের থেকে অনেকটাই বেশি তেল মশলা থাকে, যার কারণে এই সব বাসনপত্র যখনই আমরা মেজে থাকি দেখবেন একবার ভালোভাবে মাজলেও কিন্তু তেল মশলার দাগগুলো যায় না। 2 থেকে 3 বার ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করি তবেই যায়। এতে করে আমাদের অনেকটাই পরিশ্রমও হয়, এমনকি সময়ও নষ্ট হয়। সেক্ষেত্রে কি করবেন, আমি একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, অন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আমি নিয়ে নিয়েছি। এবার এই যে বাসনপত্রগুলো রয়েছে তার মধ্যে এই জলটাকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে ওপরের যে তেল মশলাটা রয়েছে খুব সহজেই উঠে যায়। এবার এই জলগুলোকে আমি ফেলে দিচ্ছি। তারপর আরও একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি। এবার স্ক্রাবারটাকে এই জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। যেহেতু আমরা রেগুলার স্ক্রাবার দিয়ে বাসন মেজে থাকি, যার কারণে দেখবেন স্ক্রাবারের মধ্যেও কিন্তু নোংরা বা তেল থেকে যায়। তো এইভাবে যদি গরম জলের মধ্যে ডুবিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন স্ক্রাবারের যদি নোংরা বা তেল মশলা লেগে থাকে সেটা চলে যাবে। ভিমবার সাবান বা ভিমবার জেল দিয়ে যদি একবার বাসনগুলোকে ভালোভাবে ঘষে নেন তাহলেই দেখবেন কোনো রকমের তেল বা মশলার দাগ থাকবে না, খুব ভালোভাবে কিন্তু বাসনগুলো পরিষ্কার হয়ে যাবে। এতে করে আমাদের সময়ও কম লাগবে, এমনকি পরিশ্রমও কম হবে। আর দেখতেই পাচ্ছেন সব বাসনগুলো আমি মেজে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিই। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। বাসন মাজার পর বাসনের মধ্যে যে তেল মশলার দাগগুলো থাকে সেটা দেখবেন আমাদের কিচেন সিঙ্কের মধ্যে চলে যায়, যার কারণে কিচেন সিঙ্কটাও অনেকটাই নোংরা থাকে। তো স্ক্রাবারটা যে জলটার মধ্যে আমি ডুবিয়ে নিয়েছিলাম সেই গরম জলটাই আমি কিচেন সিঙ্কের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি, যাতে করে কিচেন সিঙ্কের যদি তেল মশলার কোনো দাগ থেকে থাকে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে। তারপর স্ক্রাবার দিয়েই আমি এইভাবে করে হালকাভাবে ঘষে নিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা রসগোল্লা। রসগোল্লা কম বেশি কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি, তবে রসের যে কোনো মিষ্টি যখন আমাদের বাড়িতে নিয়ে আসা হয় সেই মিষ্টি যদি কোনো কারণে খাওয়া না হয়ে থাকে, বেশ কিছুটা থেকে যায়, সেক্ষেত্রে দেখা যায় এই মিষ্টিগুলো আমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আমরা ফ্রিজে রেখে দিই। তবে রস থাকার কারণে এই মিষ্টি দেখবেন ফ্রিজে রাখলেও কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি কিন্তু রসটা টক হয়ে যায়, যার কারণে মিষ্টিও কিন্তু খারাপ হয়ে যায়। তো আপনারা সামান্য পরিমাণের লবণ রসের মধ্যে এইভাবে করে দিয়ে ভালো করে রসের সাথে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে রসটা আলাদা করেও কিন্তু লবণটা মিশিয়ে নিতে পারেন। এবার এই মিষ্টি যদি আপনারা ফ্রিজে রাখেন দেখবেন 2 সপ্তাহ রাখলেও কিন্তু মিষ্টির যে রসটা রয়েছে সেটা খারাপ হয়ে যাবে না, এমনকি মিষ্টিও খারাপ হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা স্কুল
স্কুল ড্রেস। আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা রয়েছে, বাচ্চারা যখন স্কুলে যায় দুষ্টুমি করতে গিয়ে স্কুল ড্রেসের মধ্যে দেখবেন এইভাবে করে পেন দিয়ে দাগ দিয়ে দেয়, যেটা কিনা দেখতেও বাজে লাগে। আর এই দাগ আমরা যখনই পরিষ্কার করতে যাই দেখবেন খুব সহজে পরিষ্কার হয় না, তাই ঘষাঘষি করতে হয়, তবু দেখা যায় হালকা পেনের দাগ কিন্তু থেকেই যায়। তবে আপনারা কিভাবে এই পেনের দাগ খুব সহজেই পরিষ্কার করে নেবেন। প্রথমে স্কুলের যে ড্রেসটা রয়েছে আমি এইভাবে করে খুলে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। তারপর পেনের যে দাগটা দেওয়া রয়েছে তার মধ্যে আমি কোলগেটটাকে এইভাবে করে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি। এবার এই ব্রাশটা দিয়েই এইভাবে করে আমি ঘষে নিচ্ছি। এইভাবে যখনই আপনারা ঘষবেন দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু পেনের যে দাগটা রয়েছে সেটা আস্তে আস্তে হালকা হতে শুরু করবে, আর তারপর দাগটা কিন্তু একদমই চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেনের যে দাগটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে। হালকা যে দাগটা রয়েছে সেটাকে জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু চলে যাবে। তো একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। এই যে দাগের অংশটা ছিল সেটাকে আমি জল দিয়ে এইভাবে করে ধুয়ে নিচ্ছি। এই শার্টটা ধুয়ে নেওয়ার পরও আপনাদেরকে দেখিয়ে দেব যে পেনের দাগটা ছিল সেটা কতটা পরিষ্কার হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দাগটা কিন্তু চলে গেছে, একটুও নেই। হালকা যে দাগটা রয়েছে সেটা আমরা যদি রোদ্রের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু সেটাও চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাজার থেকে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে, সেটা ডাল হতে পারে, সবজি হতে পারে বা অন্যান্য কোনো জিনিস। তবে প্যাকেটের মধ্যে এমনভাবে গিঁট দিয়ে দেয় আমরা কিন্তু খুব ভালোভাবে এই গিঁটটা খুলতে পারি না, অনেকটাই টানাটানি করতে হয়। তাছাড়াও প্যাকেটের মধ্যে যদি কোনো এমন জিনিস থেকে থাকে যেগুলো পড়ে গেলে নষ্ট হয়ে যাবে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা এই প্লাস্টিকের যে একটা সাইডটা রয়েছে এইভাবে খুব ভালোভাবে পেঁচিয়ে দেবেন, তাহলেই দেখবেন গিঁটের যে জায়গাটা রয়েছে আস্তে আস্তে ঢিলে হতে শুরু করবে। তারপর নিয়ে নেবেন একটা কাঁটা চামচ দিয়ে যদি আপনারা এরকম করেন তাহলেই দেখবেন খুব সহজেই গিঁটটা কিন্তু হালকা হয়ে যাবে। আর এইভাবে একটা চামচের সাহায্যেই আপনারা খুব সহজেই যে কোনো প্যাকেটের গিঁট কিন্তু খুলে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই প্যাকেটের মধ্যে আম ছিল, তবে আম কিন্তু কোনোদিনই প্যাকেটের মধ্যে ডাইরেক্ট রেখে দেবেন না, কেন কি প্যাকেটের ভেতরে একটা বাষ্পের তৈরি হবে যার কারণে আম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আপনারা যখনই বাড়িতে আম রাখবেন, যদি প্লাস্টিকে রাখেন সেক্ষেত্রে বেশ কিছুটা ফুটো করে তারপর আপনারা রাখবেন। আশা করছি এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। রান্না করার জন্য আমরা কম বেশি কিন্তু অনেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি, তবে এখনও দেখবেন অনেকেরই কিন্তু একটা গ্যাসের সিলিন্ডার। তাছাড়াও যারা ভাড়া বাড়িতে থাকে তারা দেখবেন একটা সিলিন্ডারেরই কিন্তু বেশিরভাগ ব্যবহার করে থাকে। তবে গ্যাসের সিলিন্ডার রান্নাবান্না করতে করতে অনেক সময় দেখা যায় শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা আগে বুঝতে পারি না আর অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তবে আপনারা কিভাবে খুব সহজেই বুঝে নেবেন আপনাদের গ্যাসের সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাস রয়েছে। এখানে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি। এবার গ্যাসের যে সিলিন্ডারের সাইডটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ওপর থেকে নিচের পর্যন্ত খুব ভালোভাবে এইভাবে পুছে নেব আর কিছুক্ষণ অপেক্ষা করব এটা শুকানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্যাসের সিলিন্ডারের ওপরের যে সাইডটা রয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে আর নিচের দিকটা এখনও কিন্তু ভিজে রয়েছে। তো আপনারা কিভাবে বুঝবেন? যে জায়গাটা শুকিয়ে যাবে বুঝে নিতে হবে সেই জায়গাটার মধ্যে গ্যাস নেই, শেষ হয়ে গেছে। আর যে জায়গাটা দেখবেন এখনও ভিজে রয়েছে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে সেই জায়গাটার মধ্যে এখনও কিন্তু গ্যাস রয়েছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো কোলগেটের পরিবর্তে সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল, বেকিং সোডা আর কোলগেটটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার? প্রত্যেকেই
রান্নাবান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি, তবে গ্যাসের সিলিন্ডারটা ভর্তি হোক কি খালি একটা জায়গার মধ্যে যদি বেশ কিছুদিন আমরা রেখে দিই, দেখবেন মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায়। তবে আপনারা যখনই গ্যাসের সিলিন্ডার রাখবেন, সেটা খালি হোক কি ভর্তি, এমন কিভাবে রাখলে মরচে বা জংয়ের দাগ পড়বে না, চলুন দেখে নেওয়া যাক। আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম বেকিং সোডা আর কোলগেট দিয়ে, সেই মিশ্রণটাই নিয়েছি। এবার একটা স্ক্রাবারের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে করে জংয়ের যে দাগটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারা 5 মিনিট রেখে দেবেন। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু সাথে সাথে এটা পরিষ্কার করে দেখাবো। একটা স্ক্রাবারের মধ্যে বেশ কিছুটা পরিমাণের আমি মিশ্রণটা নিয়েছি, তারপর এই যে মরচের দাগটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে হালকাভাবে ঘষে নিচ্ছি। তাহলেই দেখবেন জং বা মরচের দাগ মেঝের মধ্যে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ দাগটা উঠে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা শ্যাম্পু প্যাকেট। এই ধরনের প্যাকেটের শ্যাম্পু আমরা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় বেশ কিছুটা শ্যাম্পু ব্যবহার করে নিই আর কিছুটা শ্যাম্পু কিন্তু থেকেই যায়। এই প্যাকেটটা আমরা আমাদের বাথরুমের মধ্যে যদি এইভাবে রেখে দিই বা হয়তো দেওয়ালের দাঁড় করিয়ে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় কিছুটা শ্যাম্পু কিন্তু বেরিয়ে যায়, তারপর শ্যাম্পুটা নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই এই ধরনের প্যাকেট শ্যাম্পু রাখবেন, তখন কিভাবে রাখলে শ্যাম্পুর প্যাকেটটা কোনোভাবে পড়ে যাবে না, এমনকি শ্যাম্পু বেরিয়ে যাবে না। আমি এখানে নিয়েছি একটা ক্লিপটাকে শ্যাম্পুর নিচের সাইডে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তারপর যদি এই প্যাকেটটা আমরা এইভাবে রাখি, সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু শ্যাম্পুর প্যাকেট থেকে শ্যাম্পুটা পড়ে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পড়ে থাকি, সব সময় না পড়লেও কখনো কখনো অনেকেই পড়ি, সেটা বিয়ে বাড়ি হোক, পুজো হোক বা অন্যান্য কোনো অনুষ্ঠান। তবে যখন আমরা কোনো ভারী ধরনের শাড়ি পরে থাকি বা ভারী কোনো কাজ থাকে শাড়ির মধ্যে, দেখবেন সেই ধরনের শাড়িগুলো আমরা একবার পরার পর কেউই কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিই না। কেন কি নতুন শাড়ি হোক কি অন্যান্য জামা কাপড় একবার পরার পর যদি আমরা ধুয়ে দিই, সেক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায়। তাছাড়াও যদি ধুয়ে না রাখি, সেক্ষেত্রে ঘামের একটা বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা হ্যাঙ্গারের মধ্যে শাড়ি হোক কি অন্যান্য জামা কাপড় ভালোভাবে পরিয়ে নেবেন। এবার আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পুরনো হয়ে যাওয়া টি শার্ট থাকে, যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না। সেরকমই একটা টি শার্ট নিয়েছি, নিচের সাইড থেকে এইভাবে করে মুড়িয়ে তারপর হ্যাঙ্গারের মধ্যে এই যে টি শার্টের কলারটা রয়েছে এভাবে আমি পরিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে টি শার্টটাকে শাড়ির মধ্যে সেট করে নিচ্ছি। টি শার্টের নিচের যে জায়গাটা রয়েছে শাড়ির ভেতরের দিকে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে সেট হয়ে যায় আর নিচের দিকটা ঝুলে না থাকে। এবার হাতের যে অংশগুলো রয়েছে ভিতরের দিকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দুটো হাতায় কিন্তু এইভাবে করে আমি কাজটি করে নিচ্ছি। এবার এই যে হ্যাঙ্গারটা রয়েছে, আপনারা এই হ্যাঙ্গারটাকে যদি রোদ্রের মধ্যে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন শাড়িটা কিন্তু খুব ভালোভাবে আমাদের রোদ পাবে। তাছাড়াও ডাইরেক্ট শাড়িটা রোদ্রে দেওয়ার কারণে অনেক সময় আমাদের কালার চলে যায়। এইভাবে যদি দিই তাহলে দেখবেন কালারও যাবে না, শাড়ির মধ্যে নোংরাও বসবে না, আর একদিন পরার পর যে জীবাণু থেকে থাকে সেটা খুব সহজেই চলে যাবে। বলে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।